হরিনাম খাবলা খাবলা, ওটাই এখন তৃণমূলের অবস্থা। দলই নেই। রাত 11টায় আবার এসছে তার কাটা পার্টি, বিজেপি পার্টি সমস্ত তার কেটে দিয়েছিল। যেহেতু লোক হবে না তারা জেনে গেছে, তারা মিথ্যা ভাঁওতা অপপ্রচার চালাচ্ছে। এটা কথা আছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, দিদি বললেন বিজেপি তার কাটা। দেখুন, বিজেপি তার কাটা কিনা সেটা তো প্রমাণ হয়ে গেছে। বিজেপি যে তার কাটবে এমনটা বিশ্বাসই হচ্ছে না, কারণ দিদি 100-র মধ্যে 100টাই মিথ্যা কথা বলে, ভাওতাবাজি কথা। আর ভাওতাবাজি কতদিন চলবে? তো দিদির যে তার কেটে গেছে এটা সত্য। কিভাবে কাটলো সেটা আমি বলছি। দেখুন, ওদিকে রীতিমত তৃণমূল, ওদিকে বামফ্রন্ট তৃণমূল, ওদিকে কংগ্রেস তৃণমূল, ওদিকে বিজেপি তৃণমূল, ওদিকে কালীঘাট তৃণমূল। তাহলে দিদির তার কোথায়? দিদির সুতাও নেই, তারও নেই, একেবারে ভেঙে খণ্ডিত খণ্ডিত। দিদি এবার চিৎকার করছে একটা গাছের ডালে বসে, ক্রৌ ক্রৌ ক্রৌ। তো কি বলবো দর্শক, আসলে বাংলাটাকে শেষ করে দিয়েছে। বাংলায় শিল্প কলকারখানা নেই, বাংলার শিক্ষা ব্যবস্থায় একেবারে অন্ধকার এসে গেছে, বাংলা একেবারে ডুবুডুবু অবস্থা। যে বাংলা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ছিল, সেই বাংলাকে বামফ্রন্ট থেকে শুরু করে দিদি একেবারে শেষ করে দিল। দিদি এমন ভাষণ দিল, বাংলায় তিনি যা কিছু করেছেন আর কিছু করার নেই। কি বলবো, আসলে তিনি গরিব পরিবারের মেয়ে, তো কিছু করার থাকলে তিনি ভাবতেন গরিব পরিবার থেকে কতটা ভাবতে পারেন। আর ব্রাহ্মণ এমনিতেই দরিদ্র হয়, দরিদ্র ব্রাহ্মণ কি ভাববেন যে বাংলাকে কিভাবে সুগঠিত করা যাবে, সুসংগঠিত করা যাবে, বাংলাকে কিভাবে সমৃদ্ধিতে ভরা যাবে। বাংলায় প্রায় 2 কোটি পরিযায়ী শ্রমিক, বাংলার মানুষ আজ ভিন রাজ্যে পাড়ি দিয়ে নিজের রুজি রুটি চালাচ্ছে, জীবিকা চালাচ্ছে, সেটা কিন্তু তার স্মরণে নেই। তিনি ভাবছেন বাইরে খেটে এসে আমাকে ভোট দেবে, আমি 500,000 টাকা করে দিচ্ছি, ওটাও তার ঋণ করা টাকা। তাহলে তুমি কি দিলে? তুমি তো কিছুই দিলে না, বাঙ্গালকে বানালে কাঙ্গাল, আর কাঙ্গাল হয়ে তুমি এবার রাস্তায় নেমে এলে। চলুন তাহলে শেষ পর্যন্ত শুনি। কিন্তু আসল সৈনিক এই অবস্থায় বার্গেন করার টাইম নয়, এটা হচ্ছে দলকে ভালোবাসার সময়। কে মারছে, কবে মারছে, কোথায় মারছে, একটা করে পকেট ডায়েরি করুন, তাতে দিনগুলো, টাইমগুলো, নামগুলো লিখে রাখুন। আরে দিন তো বদলাবে, সূর্য না উঠলে চাঁদ ওঠে কি করে? সূর্যও যেমন থাকবে, চন্দ্রও তেমন থাকবে। আজ আপনারা রামের নামে টাকা তুলে আজকে রামবাবুকেও, রামচন্দ্রকে, যাকে আমরা মা দুর্গার ভক্ত বলে বিশ্বাস করি, যিনি দুর্গা পুজো করেছিলেন, আজকে তার টাকাও লুট করছেন। বাকিটা কোথায়? আসাম থেকে নওডা, নওডা থেকে ইউপি, ইউপি থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে কলকাতা, সব লুট। এবার হকারদের দোকানে গিয়ে বলবে, এই শোনো, দোকানদারদের গিয়ে বলবে এই দোকানটা আমার, কারণ আমি ক্ষমতায় এসেছি। তো সে জানে না তার সীমা কোনটা আর তার পরিষেবা কোনটা, জানেই না। এমএলএ গিয়ে বসে পড়ছে বিডিওর চেয়ারে, এমএলএ গিয়ে বসে পড়ছে আইসির চেয়ারে। আরে ওটা যে প্রশাসন আলাদা, এইটুকু বুদ্ধি মাথায় নাই, ঘটে বুদ্ধি নাই, ঘটে শুধু শয়তানি আর ধমকানি চমকানি। শোনো, ভদ্রতা করেছি, কাল অনেকবার আমাদের আক্রমণ করেছো। এই মিটিং, দাঁড়ান দাঁড়ান প্লিজ, যেন স্ট্যাম্পেড করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। অনেক চমকানি ধমকানি সহ্য করে সারা রাত পাহারা দিয়ে আগলে রেখে এটা করেছি। এরপর যদি একটু এদিক ওদিক করেছেন, নবান্ন অভিযান হবে, রাইটার্স অভিযান হবে, লালবাজার অভিযান হবে। আর কখন কোনটা হবে? সামনে পুলিশের সিকিউরিটি তুলে নিয়ে পেছনে আমার গাড়ি ফলো করলে কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনারা ধরার আগেই
আমি যে কোথায় কখন গিয়ে উঠবো আপনারা তো বুঝতেই পারবেন না। আর আমি একা নই, আমার এই চেহারা নিয়ে 50 জন 50 জায়গায় থাকবে। মনে রাখবেন, বাঁ দিকে ছুটবেন, আন্দোলন ডান দিকে হবে। ডান দিকে ছুটবেন, আন্দোলন মধ্যেখানে হবে। মধ্যেখানে ছুটবেন, আন্দোলন সাগরে হবে। সাগরে ছুটবেন, আন্দোলন পাহাড়ে হবে। পাহাড়ে ছুটবেন, আন্দোলন রাস্তায় হবে। আমি দেখি কার কত বুকের পাটা। ভালো করে সরকার চালান, সব কোঅপারেশন করব, কিন্তু শুধু অত্যাচার আমাদের কর্মীদের ওপর এবং পুলিশের কিছু করার নেই। পুলিশকে বলে দেওয়া হচ্ছে তোমাকে এটা করতে হবে। আমি সবাইকে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন। মাননীয় দর্শক, দিদির উপর পড়েছে শনি গ্রহের চাপ, রাহুর চাপ, কেতুর চাপ এবং বুধ গ্রহের চাপ। একেবারে চারিদিকে গ্রহের প্রচণ্ড চাপ। সেই চাপে দিদির মাথার উপর একেবারে কি রকম যেন একটা ঘুরপাক খাচ্ছে। দিদি যা বলছে সেটাই যেন ভুল হচ্ছে। দিদি এবার পকেটে ডায়েরি দিয়ে দিলেন। যারা মারছে, যারা পিটাচ্ছে, তাদেরকে বললেন আপনারা মার খান, আর ওগুলো ডায়েরিতে সময়, নাম, তারিখ নির্ধারণ করে লিখে রাখুন, কারণ বাংলায় আবার তৃণমূল কংগ্রেস আসবে। আমি বলছি ভাই, বাংলায় তৃণমূল কংগ্রেস তো আসবে না, একটা ঘেঁসুকলা আসবে, যেটার নাম হচ্ছে ওই কালীঘাটের কালিকা, যে কর্কশ্বরে কথা বলে, যে মাঠে ঘাটে নামতে চায়, যার ছবি নাকি 50 জায়গায় পাওয়া যাবে। সেটা ওই কালীঘাটের একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে, যার নাম একদিন ছিল অগ্নিকন্যা রূপে। তিনি হয়ে গেলেন এখন সেই আকাশের চাঁদ থেকে নেমে, সূর্য থেকে নেমে এবার মাটিতে হয়ে গেলেন তিনি কালিকা নামের একজন যক্ষী। কেন বলছি দর্শক? কারণ তিনি যে বাংলায় কাণ্ডকীর্তিগুলি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি। কারণ মমতা ব্যানার্জি বাংলাকে সর্বনাশ করে দিয়েছে। বাংলায় যখন একটা বর্তমানে পুত্র বা সন্তান জন্ম নেয়, তখনই কিন্তু বাংলায় সেই ভূমিতে পড়া সন্তানটির মাথায় 4 লাখ টাকা ঋণ হয়ে যায়। সে তো কাজকর্মই করলো না, সে তো মায়ের দুধ পান করে বড় হবে, কিন্তু তার 4 লাখ টাকা ঋণ। এটা কেন হলো? কারণ তিনি যে ঋণ করেছেন, সেই ঋণের বোঝা আজ বাংলার প্রত্যেকটি মানুষকেই নিতে হচ্ছে। প্রায় 2 লক্ষ কোটি টাকা তিনি ঋণ করেছেন। না, ভুল বলছি, প্রায় 2 লাখ কোটি টাকা তিনি ঋণ করেছেন। তাহলে দর্শক বুঝতে পেরেছেন, তিনি যে ঋণের বোঝা আমাদের মাথায় দিয়েছেন, বর্তমান সরকার সেই ঋণের বোঝা শোধ করতে হিমশিম খাচ্ছে। কেননা তিনি ঋণ করে গেছেন, আর বর্তমান সরকার সেটা পরিশোধ করবে। তাহলে তিনি বাংলার জন্য কি করলেন? তিনি কেন্দ্রের সঙ্গে বিরোধী করলেন, আর ঋণ করে স্রেফ 500, 1000, 2000 আর গুন্ডাদের পুষলেন। তো আমরা কি করে মানতে পারি যে এই দিদি আমাদের জন্য মঙ্গল করেছে? 500, 1000, 2000 টাকা দিয়ে বাংলার মায়ের শাঁখা সিঁদুরও হয় না, স্নো পাউডারও হয় না, আর বাংলার পুরুষদের সংসারও চলে না। মানুষ পরিযায়ী শ্রমিক, ঘরে ঘরে 1জন 2জন করে ভিন রাজ্যে পাড়ি দিয়ে তারা কাজকর্ম করে সংসার চালাচ্ছে। আর ইনি বলছেন বাংলায় যেটা করেছি একেবারে সেটা সাফল্যে পৌঁছে গেছে, বাংলায় আর দ্বিতীয় কোনো কাজ নেই, বাংলায় কোনো আর দরকার নেই, বাংলা একেবারে সুফলা, বাংলা একেবারে শস্য শ্যামলা, বাংলা একেবারে শিল্প সমৃদ্ধিতে ভরে গেছে। এটা কি মূর্খের রাজ্য? এটা কি কানার দেশের রাজ্য? এটা কি ফলিপড়া রাজ্য? বাংলায় শিক্ষিত যুবক আর চাকরির জন্য ভিন দেশে পাড়ি দিচ্ছে।
বাংলার শিক্ষিত যুবক আজ চাকরির জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, সেটা তার চোখে পড়ে না। বাংলার লোক আজ কাজকর্মের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, সেটা তার চোখে পড়ে না। তার স্রেফ রাজনীতি, পলিটিক্স, তার স্রেফ দাঙ্গা হাঙ্গামা, কখনো মুসলিমদেরকে নিয়ে রাজনীতি, কখনো সনাতনীদেরকে নিয়ে রাজনীতি। আজকে কোথায় যাদেরকে নিয়ে তুমি বলেছিলে আমার দুধেল গাই, সেই দুধেল গাইরা তো একেবারে তোমার পিছন ছেড়ে দিয়েছে। তুমি মূর্খের রাজ্যে বাস করো। তুমি সনাতনী হয়ে সনাতন ধর্মকেই ভুলে গেছো। তুমি সনাতন ধর্মের গোয়া থেকে সরেও থেকে আকার থেকে কিছুই জানো না। তুমি ব্রাহ্মণের নামে ধাব্বা। এই ধাব্বাকে ভোট দিয়ে ধাব্বি হবে না আর বাংলা, বাংলা হবে না বোকা। তৃণমূল কংগ্রেস হটাও, পশ্চিমবঙ্গ বাঁচাও, এটাই উঠবে আগামী দিনের স্লোগান। আগামী দিনে তুমি হবে 0 পয়েন্টে। তোমার এই তৃণমূল আর কোনোদিন বাংলায় ফিরে আসবে না। বিশেষ করে নর্থ বেঙ্গলে এর ভূত খেদানো হবে, এটা সত্য। যারা আমার নিউজগুলি দেখতেছেন তারা অবশ্যই প্রতিবাদী হন। এই বাংলা থেকে তৃণমূল নামক যে দলটা, সেটাকে একেবারে মাটিতে মিশিয়ে দিতে হবে। তাকে আর রাখা যাবে না, কারণ তিনি জয় বাংলা থেকে না জানে কখন বাংলাদেশ ঘোষণা করবে। ওই বাংলাদেশের সঙ্গে কখন যেন যুক্ত হয়ে আমাদেরকে বাংলাদেশি বানাবে। আমরা বাংলাদেশি হতে চাই না। ওই মির্জাফরদের সঙ্গে আমরা থাকতে চাই না। কখন জানি তিনি মুসলমান কান্ট্রি ঘোষণা করে দেবেন, কারণ তিনি তো অনেকটা মুসলমান। কখনো তিনি নামাজ পড়েন, কখনো বা মুসলমানদের ওই গোরখানা ফোরখা এগুলো পড়ে তিনি নামাজ পড়েন। তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা দেখলে মনে হয় তিনি যেন আকাশ থেকে পড়া একটা ভূত। কখন কি ছবি ধরবে, কখন কি আকার নেবে। তিনি তো বলে ফেললেন যে 50টা রূপ ধারণ করতে পারে এমন গিরগিটিকে বাংলায় নিয়ে আসবেন না। আপামার জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এর পিছা ছেড়ে দিন। এটা একটা ভূতনি। এই ভূতনিকে যারা ভোট দেবেন তারা আগামী দিনে আরও ভূত হয়ে যাবেন। তারা একেবারে নিজের পরিবারকে হারাবেন এবং বাংলা ছাড়া হবেন। বাংলায় তো এবার তোমরা ডিম থেরাপি খেয়ে বেঁচে আছো। আগামী দিনে বাংলা থেকে তোমাদেরকে বের করে দেবে, তোমাদের সব পরিবারকে বের করে দেবে। এটাই আইন হবে। তখন তোমরা কোথায় যাবে? বাংলা বাঁচাও, বাংলা বাঁচাও। আজকে এটাই বলছি। আপনারা যদি আমার খবরটিকে ভালো মনে করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন। আমি যে কথাগুলি বললাম সেগুলি কতটা আনন্দদায়ক, কতটা সত্য, কতটা মিথ্যা। জয় হিন্দ, বন্দে মাতরম।